আর একটু বেশি করে আদর করো আরিয়ান। আমি আর পারছি না। আর ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলে, ওইভাবে অশ্লীল কথা বলো আর ইচ্ছা মতন আমার সাথে রোমান্স করো। আজকে ভুলে যাও আমি তোমার মামি, বুঝো আরিয়ান? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই রিয়ার মস্তি ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আসল ঘটনা শুরু করা যাক। দীর্ঘ 20 বছর ধরে মামা বিদেশ থাকেন। এই সংসারের হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। একসময় নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা, তারা 2 ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হবার জন্য নানির বাড়িতে চলে আসলাম। এর মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল, কিন্তু সেখানে আমাকে পড়তে দিবে না আমার আম্মু। আম্মু বলে তোকে ভালো একটা কলেজে ভর্তি করব। সেই সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সব কিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে, তোর নানির বাড়িতে কালকে চলে যাবি। আমি যেতে রাজি হচ্ছিলাম না, কারণ মামি আর নানি শুধু একা থাকে ওখানে। আমার সাথে গল্প করার কোনো মানুষই নাই ওখানে। আমি যে অবসর সময়ে একটু গল্প করব কারোর সাথে, সেই বয়সের মানুষটাই নাই ওখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম আমি ওখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শোনে না। আম্মুর একই কথা, তোর নানির বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগলো। তবু কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে, আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নাই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বলেন, জোহরা। মামি কল রিসিভ করে বলেন, কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন, আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে, এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন, কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতন, সমস্যা হবে কিসের জন্য? আম্মু তখন বললেন, আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরিয়ান অনেকটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে লেখাপড়া শেষ করবে। আবারও তখন মামি বলে, আপু খামাখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বলল, সব কিছু গুছিয়ে কালকেই রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে, দুজনেই, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশ থাকে। আম্মুকে বললাম, তুমি এই নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে। বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে, তুই শার্ট খুলে ফেল, খুলে ফ্রেশ হয়ে নে আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি এখন ছোট আছি। আমাকে শার্ট খুলতে বলে। মামির বয়স 35, কিন্তু দেখতে এখনও এই জেনারেশন মেয়ের মতন লাগে, কারণ মামা বিয়ের 3 মাস পরেই বিদেশ চলে যায়। আজ প্রায় 15 বছর হতে লাগলো, তবু মামা বাড়িতে আসেন না। মামাকে আমি অনেকবার বলেছি, মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে, পাগল ছেলে, বাড়িতে যাই আমি এখন কি করব। মামির বাতাস করা শেষ হয়ে গেলে বলল, আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি আসছি। এরই মধ্যে আমার নানি আমাকে বলে, আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন,
মামি তখনই বললেন, হ্যাঁ, আপনার স্বামী আমি চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বি হয়ে গিয়েছে, তাতে কি আছে? তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম, আম্মুর সাথে যখনই কথা হতো, আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসছে, কিন্তু আমি আসি নাই, কারণ ওই যে বললাম ওখানে আমার ভালো লাগে না, এই জন্য কখনো যাওয়া হয় না। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছি। বুড়ি আমাকে পেয়ে কাছে ডেকে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলে, আরিয়ান, তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়ের মতনই। আমি বললাম, আচ্ছা, আমার যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পরে দেখি রুমে অনেক গরম। ইদানিং এই কয়দিনে প্রচণ্ড গরম পড়তেছে, রুমে থাকাই যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সবসময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নাই, চারিদিকে হইচই বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুম দরজা লক করতে আমি ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি একটু ছোট থেকে দুষ্টু, কারোর সাথে কোনো লজ্জা কোনো কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব, তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলে। ওই সময়ে মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে, আরে পাগল ছেলে, আমি তোর মামি। আরিয়ান বলল, মামি, আমি বুঝতে পারিনি, আসলে খুবই দুঃখিত, তুমি এই সময় রুমে চলে আসবে। আমি লজ্জায় একাকার হয়ে গেলাম। মামি আমার সম্পূর্ণ উদাম অবস্থায় দেখে একবারে হা করে চেয়ে আছে আমার দিকে। মামি একটা কথাই বলল, আমার আরিয়ান কত বড় হয়ে গিয়েছে। আরিয়ান তাড়াহুড়ো করে পাশে একটা লুঙ্গি ছিল সেটা পরে নিল। তখন মামিকে বলল, মামি, কিছু বলবা? মামি তখন বলল, খাবার দিয়েছি, ডাইনিং টেবিলে খেতে আয়। আরিয়ান তখন বলল, মামি, আমি তো কিছুক্ষণ আগে খেয়ে এলাম, আবার কি খাবার দিয়েছ? মামি বলল, তোর নানি তোর জন্য পায়েস রান্না করেছে, তোর অনেক ফেভারিট খাবারই পায়েস, সেই জন্য তোর নানি নিজ হাতে রান্না করেছে। তোর নানি খাবার টেবিলে অপেক্ষা করতেছে, তুই দ্রুত চলে আয়। আমি কিছুক্ষণ পরে খাবার টেবিলে গেলাম। নানি আমাকে বলল, তোর এতক্ষণ লাগে রুম থেকে আসতে? নানিকে বললাম, আমি একটু কাপড় চেঞ্জ করছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। নানি তো যাই হোক, তোর আম্মু কেমন আছে আরিয়ান? আরিয়ান তখন বলল, হ্যাঁ নানি, আম্মু ভালো আছে এবং বাবাও ভালো আছে। খাবার খাওয়ার সময় তখনই মামা কল করলো। এর আগে আর মায়ের সাথে কথা বলেছিল মামা, আমি এখানে আসবো মামা জানে। কল করে মামা আমাকে বলল, আরিয়ান, তুই কেমন আছোস? আমি তখন বললাম, জি মামা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মামা, তুমি কেমন আছো? মামাও আমাকে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। মামা আমাকে বলল, আরিয়ান, তুই এখন যথেষ্ট ম্যাচুরেট, এখন তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। বাড়িতে তোর নানি এবং তোর মামি থাকে, এখন থেকে বাইরের বাজারে যে কোনো কাজগুলো তো একটু সামলে নিস বাবা। আরিয়ান তখন বলল, হ্যাঁ মামা, তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি যেহেতু এখানে আছি সব কিছু দেখে রাখবো ইনশাআল্লাহ। এই বলে মামা ফোন কেটে দিল। এবার নানি গল্প করা শুরু করলো আমার সাথে অনেক। এর সাথে মামিও আমাদের সাথে আছে। আমি অনেক লজ্জা পেয়েছি মামি আমার এই অবস্থা দেখার কারণে। মামি আমাকে দেখে একটু কেমন করে হাসছে, আমি কিছুটা বুঝতে পারলাম। মামি তখনই নানিকে বললেন, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গেছে, সেটা হয়তোবা আমরা জানতাম না আমাদের বাড়িতে না আসলে। নানি তখন মামিকে বললেন, বড় তো হবেই, যেহেতু এখন বড় ক্লাসে পড়াশোনা করছে আমাদের আরিয়ান। অনেকক্ষণ গল্প করার পরে আমি আমার রুমে চলে আসলাম এবং নানি এবং মামি সবার রুমে চলে গেলেন। রুমে যাওয়ার কিছুক্ষণ পরে আমার আম্মু আমাকে কল দিয়ে বলল, আরিয়ান, সব কিছু ঠিক আছে তো? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মু, সব কিছু ঠিক আছে। তোর ওখান থেকে কলেজ কত দূর? আরিয়ান তখন বলল, আম্মু বেশি দূর না। আম্মু বললেন, আচ্ছা বাবা, সমস্যা নেই,
ঠিকভাবে লেখাপড়া করবি আর তোর নানি এবং মামিকে খেয়াল রাখবি। আরিয়ান তখন আম্মুকে বললেন, তোমার এই নিয়ে টেনশন করতে হবে না, আমি ভালো আছি এবং নানি এবং মামিকে ঠিকভাবে দেখে রাখব। আরিয়ান, সে তো অনেকক্ষণ জার্নি করার পরে বাড়িতে এসেছি, একটু ঘুমানোর প্রয়োজন, যাক একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি মোবাইলে বেজে গেছে রাত 9টা। এরই মধ্যে আমার রুমে মামি হাজির। ওই, এতক্ষণ কিসের জন্য ঘুমাচ্ছিস? আমি বললাম, মামি এত জার্নি করি নাই তো কখনো, এই জন্য একটু চোখটা লেগে গেছে। মামি তখন বলল, ঠিক আছে ফ্রেশ হয়ে নে, ডাইনিং টেবিলে খাবার দিয়েছি, তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি রেডি হচ্ছি। মামি, আচ্ছা আমি তো রুমে আছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে মামি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে যাই, কিভাবে পানির ট্যাপটা ছাড়বো সেটা হয়তো আমি জানি না। মামিকে ওয়াশরুমে ডাকলাম। মামি, ও আমার ডাকে দ্রুত চলে আসলো, এসে বলল, কি হয়েছে আরিয়ান? দেখো না, আমি পানি ছাড়বো কিভাবে অন করব সেটা বুঝতে পারছি না। আমার পরনে ছিল একটা টাওয়াল, মামি কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে, পানি ছেড়ে দিয়ে দিল। তখনই আমার টাওয়ালটা আবার খুলে গেল। টাওয়ালটা যখনই খুলে গেল, মামি তখনই আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গিয়েছে। মামি ওয়াশরুম থেকে দ্রুত চলে গেলেন এবং আমাকে বললেন, দ্রুত কাজ সেরে খাবার টেবিলে আয়। আমি বললাম, আচ্ছা মামি তুমি যাও, আমি আসছি। আরিয়ান তখন ভাবতে লাগলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন বারবার মামি আসলে আমার কাপড় চোপড় এমন এলোমেলো হয়ে যাচ্ছে? আমার সাথে এ কি হতে যাচ্ছে? মামি অলরেডি 2বার আমার উদাম অবস্থায় দেখে ফেলেছে। এটা অনেক ভাবতে লাগলে মেয়েরই মধ্যে আবার জোরে ডাকতে লাগলেন, মামি। আরিয়ান, তোর কি এখনো হয় নাই? তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আরিয়ান তখন বলল, এই তো মামি চলে আসছি আমি। আবার একসাথে খাবার শেষ করলাম এবং আমার রুমে চলে আসলাম। আমি তখন রুমে এসে মোবাইলে একটু ফেসবুক টিপছি, তখন ঠিক রাত 11টা বাজে। মামি আমার রুমে এসে ডাক দিয়ে বলল, আরিয়ান তোমার কিছু লাগে? কোনো লজ্জা পাবে না, আমাকে বলবে। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তোমাকে ডাক দেব। তারপর মামি আমাকে বলল, কি করছো আরিয়ান? আরিয়ান তখন বলল, মামি একটু ফেসবুক দেখছি। মামি তখন বলল, আমার ফেসবুকে তুমি অ্যাড আছো? আরিয়ান তখন বলল, কই না তো মামি, তোমার ফেসবুক আছে? কি বলো আরিয়ান, তুমি আমার ফেসবুক আছে তুমি জানো না? না তো মামি, আমি তো জানি না তোমার ফেসবুক আছে। আচ্ছা তোমার ফোন দাও, আমার ফেসবুকে আমি অ্যাড করে নিচ্ছি। আরিয়ান তার ফোনটা দিয়ে দিল। মামি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, আরিয়ান অ্যাকসেপ্ট করে নিলাম। মামির ফেসবুকে যে ছবি দেখছি, ও মা, টসটসে একদম 25 বছরের যুবতী। আমি তখন বললাম, মামি তোমার এত সুন্দর ছবি পোস্ট করছো? আর বলো না আরিয়ান, আমি তো ফেসবুক চালাতে চাইছিলাম না, তোমার মামা আমাকে জোর করে বলে ফেসবুক চালাই, সমস্যা নাই, যখন ভালো লাগে না আমিও একটু ফেসবুক চালাই। এই বলে দুজনে আরেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে মামি দেখছি হঠাৎ করে বেটে শুয়ে পড়লেন। আরিয়ান তখন মামিকে বললেন, মামি তুমি কি ঠিক আছো? মামি তখন বললেন, আরিয়ান আমার একটু কেমন ঘাড় ব্যথা করছে। আরিয়ান তখন বলল, মামি আমি কি ডক্টর খবর দেব? আরে বোকা ছেলে, না ডাক্তার লাগবে না, তুমি এক কাজ করো, আমার একটু ঘাড়টা মালিশ করে দাও ওখানের মলমটা নিয়ে। আরিয়ান বলল, আচ্ছা মামি, আমি মলমটা নিয়ে তোমাকে একটা মালিশ করে দিচ্ছি। মলমটা নিয়ে মালিশ করতে করতে মামি কেমন যেন হয়ে উঠছে। আমি খুব শান্তভাবে মামির ঘাড়ে মালিশ করে দিতেছি, আর একটু একটু করে কেমন জানি করছে। আমি বিষয়টা বুঝে ওঠার আগেই মামি আমাকে বলে উঠল, আরিয়ান এত সুন্দরভাবে মালিশ কোথায় শিখলে? আমি বলে উঠলাম, আরে মামি এ আর কি এমন মালিশ, এর থেকে ভালো মালিশ আমি জানি। মামি বলল, তাই নাকি? মামি বলল, তাহলে একটু দেখাও তো। দেখাবো, তবে আজ না, কালকে। না, আজকে এক্ষুনি। দুইজন কথা বলতেছিলাম, এরই মধ্যে দরজায় ডাক পড়ল, আরিয়ান ও আরিয়ান। আমি বুঝতে পারলাম নানু ডাকছে। জি নানু বলো। নানু বলো, জেগে আছিস তাহলে? তোর মামি কোথায় রে? রুমে নেই, কোথায় গেল? এদিকে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল। নানু তুমি বিড়বিড় করে কি বলতেছ, আমাকে কিছু বলার সুযোগ দিবা না? আচ্ছা বলো। তুমি নানু তুমি শান্ত হও, মামি কোথাও যায়নি, তোমার পিছনেই দাঁড়িয়ে আছে, দেখো তুমি। আরে সত্যি তো বৌমা, কই ছিলে? আমি তোমাকে খুঁজতেছিলাম, আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল আর তুমি পিছনে শব্দ ছাড়া দাঁড়িয়ে আছো। আমি ভাবছি হয়তো নানুর কথায় মামি রাগ করবে, কিন্তু না, মামি একগাল হেসে দিয়ে বলা শুরু করলে, আচ্ছা মা আমার ভুল হয়েছে, এখন চলো তোমাকে ওষুধ খাওয়াই, কেমন? চলো চলো, আসি রে আরিয়ান। ওকে যাও, গুড নাইট মামি। গুড নাইট। সবাই সবার রুমে চলে আসলো। আমিও ঘুমানোর জন্য চেষ্টা করছি, কিন্তু ঘুম বাবাজি কোনোভাবেই আসতেছে না।
বারবার আমার সামনে মামির বাঁকা চেখের হাসি ভেসে উঠতেছে। আর কি আজেবাজে চিন্তা করতেছি। যাই হোক, সারা রাত চলে গেলে ভোরবেলা একটু ঘুম চোখে লেগে আসলো। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 1টা। সকালে কি হয়েছে এইসব বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি সারা রুম সাজানো গুছানো, কি পরিষ্কার, মনে হয় আমি অন্য একটা রুমে শুয়ে আছি। ঘুমের ঘোর কাটিয়ে ওয়াশরুমের দিকে রওনা দিলাম। দূর থেকে শুনতে পেলাম ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতেছে। মনে মনে ভাবলাম আমরা বাসায় 3 জন ছাড়া আর কেউ তো নাই। নানুতে আমার রুমে কখনোই আসবে না। তাহলে কি আমার ওয়াশরুমে কে মামি হবে? হয়তো। এসব কিছু ভাবতে ভাবতে সামনের দিকে এগোতে থাকলাম। খেয়াল করে দেখলাম মামি হয়তো ভালোভাবে ওয়াশরুমের দরজাটা লক করেনি। ঝর্ণ ছেড়ে আপন মনে গান গাইছে আর গোসল করছে। আমি চুপি চুপি কাছে গেলাম এবং মামিকে দেখতে লাগলাম। কি সুন্দর শরীর। মামা থাকে বিদেশে, মামি আমার থাকে কি করে? আমি এইসব কি ভাবছি? মামির গোসল শেষ, বের হবে মনে হয়। তাড়াতাড়ি করে সরে গেলাম। তোয়ালে পরে আমি বের হয়ে আসলো। সামনে আমাকে দেখে দমকে দাঁড়ালো। এই আরিয়ান, তুমি এখানে কি? বারে, আমার রুমে আমি থাকবো না তে কে থাকবে? মামি বলল, আচ্ছা তাই তো ভুলে গেছিলাম। মন কই থাকে? আমি কই থাকি আর মামার কাছে? মামি যা, শয়তান বলেই রুমে চলে গেল। যাওয়ার সময় বলতে বলতে গেল, আরিয়ান তাড়াতাড়ি গোসল সেরে নিচে খাবার টেবিলে আসো। আমিও তাড়াতাড়ি করে নিচে গেলাম। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।